আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের উপরে। আমার বেশ কিছু স্লাইড আছে, এই স্লাইড দিয়ে আমি শুরু করব। তো আজকের ক্লাসে যারা পার্টিসিপেট করছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। Nephrotic syndrome is the most common renal problem in children. Boys are more sufferer than girls, and peak age of onset is around 3 years. And there is a definition of a nephrotic syndrome. Nephrotic syndrome is a clinical syndrome characterized by massive proteinuria, hypoalbuminemia, hyperlipidemia, and generalized edema. Cardinal feature of nephrotic syndrome is massive proteinuria, hypoalbuminemia, generalized edema, and hyperlipidemia. Massive proteinuria বলতে আমরা আসলে কি বুঝি? Massive proteinuria means more than 1 gram per square meter body surface area per day তে যদি প্রোটিন পাস করে সেটাই হচ্ছে massive proteinuria। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে more than 40 মিলিগ্রাম per square meter per day। আর hypoalbuminemia বলতে আমরা বুঝি less than 2.5 gram per deciliter যদি থাকে ব্লাডে তাহলে সেটা hypoalbuminemia। আর hyperlipidemia ডেফিনিশন হচ্ছে more than 200 মিলিগ্রাম per day। এখন আমরা একটু ক্লাসিফিকেশনে আসি। ক্লাসিফিকেশনটা একটু বড়। প্রথমেই আমরা আলাদা করে নেই যে নেফ্রোটিক সিনড্রোম দুই ধরনের হতে পারে, কনজেনিটাল এন্ড অ্যাকুয়ার্ড। কনজেনিটাল ইউজুয়ালি উইদিন 1 to 2 ইয়ার এর মধ্যেই প্রেজেন্ট করে, মধ্যে ফিনিশ টাইপ একটা আছে আর একটা উইথ কনজেনিটাল সিফিলিস। আর অ্যাকুয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি আর ইডিওপ্যাথিক, আর সেকেন্ডারি। প্রাইমারি যেটা, এটা মধ্যে সবচেয়ে কমন যেটা 85% সেটা হচ্ছে মিনিমাম চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম অথবা মিনিমাম চেঞ্জ লিশন বলে। আর বাকি যেগুলো আছে তার মধ্যে মেসেঞ্জার প্রলিফারেশন, ফোকাল সেগমেন্টাল স্ক্লেরোসিস, মেমব্রেনাস স্ক্লেরোসিস, মেমব্রেনোপেরিকার্ডিটিস, এই ভাগগুলো হচ্ছে প্রাইমারি, যার কোনো স্পেসিফিক কজ জানা যায়নি। আর সেকেন্ডারির মধ্যে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা জানি। যেমন ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, এইচআইভি। ইমিউনোলজিক্যাল কিছু কজ আছে যেমন এসএলই, এইচএসপি। ম্যালিগনেন্সির মধ্যে লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা। ড্রাগস ইনডিউসড কিছু নেফ্রোটিক সিনড্রোম আছে, তার মধ্যে এনএসআইডি, পেনিসিলামাইন, গোড, লিথিয়াম, হেরোইন। মিসলিনিয়াস কজের মধ্যে বি স্টিং অথবা ডায়াবেটিস হতে পারে। সুতরাং প্রাইমারি প্রথম বড় ক্লাসিফিকেশনের মধ্যে যে কনজেনিটাল অ্যান্ড অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ডের মধ্যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। আর প্রাইমারির মধ্যে সবচেয়ে কমন যেটা মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম, এটা নিয়েই আমরা আজকে ডিসকাস করব। একটা পেশেন্ট দুই রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল অ্যাটাক অথবা রিল্যাপস বা রিকারেন্ট অ্যাটাক নিয়ে আসতে পারে। এর মধ্যে দেখা যাচ্ছে যখন নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট আসে, ইউজুয়ালি দেখা যায় তাদের বয়স 2 থেকে 8 বছর এর মধ্যে। পিক এজ হচ্ছে 3 ইয়ার্স। এরা ফেশিয়াল সোয়েলিং অথবা পেরিঅরবিটাল সোয়েলিং নিয়ে আসে, জেনারেলাইজড ইডিমা এবং স্ক্যান্টি মিকচুরেশন উইথ সামটাইমস উইথ ইনফেকশন অর আদার কমপ্লিকেশন নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তার মধ্যে হতে পারে কাফ অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস। ইট মে বি ডিউ টু নিউমোনিয়া অর প্লুরাল এফিউশন, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, ডিজিউরিয়া, ডায়রিয়া, পেইন অ্যান্ড রেডনেস অফ স্কিন, দ্যাট ইজ সেলুলাইটিস। তার মানে হচ্ছে যে 2 থেকে 8 বছরের মধ্যে যে বাচ্চারা ফেশিয়াল অর পেরিঅরবিটাল সোয়েলিং নিয়ে আসে বা তাদের জেনারেলাইজড ইডিমা আছে এবং স্ক্যান্টি মিকচুরেশন আছে, এগুলোই আমাদের প্রথমে রেনাল কেস হিসেবে আমরা আইডেন্টিফাই করব, তারপরে আস্তে আস্তে সামনে যাব। আর এদের মধ্যে কিছু কিছু পেশেন্ট এরা চলে আসতে পারে কিছু ইনফেকশন সাথে নিয়ে অথবা কমপ্লিকেশন নিয়ে। আমরা ইনভেস্টিগেশন যখন করব তখন 3টা কারণ ইনভেস্টিগেশন করব। ইনিশিয়াল যখন আসবে ফার্স্ট কেস, যখন ফার্স্ট অ্যাটাকে আসবে, তখন ফর ডায়াগনোসিস, ফর ইনফেকশন স্ক্রিনিং, ফর ফাইন্ড আউট কজ। এই 3টা ব্যাপার মাথায় রেখে আমরা ইনভেস্টিগেশন প্ল্যানগুলো সাজাবো। ইনভেস্টিগেশনের একটা লম্বা লিস্ট, এই সবগুলো প্রথম অ্যাটাকে আমরা মোটামুটি করি। সাবসিকুয়েন্ট অ্যাটাকগুলোতে সবগুলো হয়তো করার প্রয়োজন পড়ে না। তো প্রথম অ্যাটাকে আমরা যেটা করি 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন। এতে দেখা যাবে টোটাল প্রোটিন 3.5 গ্রাম পার ডে এর বেশি চলে যায়। এটা একটা ক্লাসিক্যাল টেস্ট, সবসময় আমরা করি, ফার্স্ট অ্যাটাকে করা উচিত। এছাড়া আছে স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও, যদি মোর দেন 2 হয়। এটা স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও সাবসিকুয়েন্ট অ্যাটাকগুলোর জন্য বেশি করা ভালো। প্রথমে যদি আমরা করতে চাই 24 আওয়ার্স একবার হলেও করা উচিত।
তারপর আমরা ডিফাইন করার জন্য যেটা করতে পারি, সিরাম অ্যালবুমিন রিডিউস থাকবে, সিরাম কোলেস্টেরল ইনক্রিজ থাকবে। সিবিসি ইউজুয়ালি নর্মাল থাকে, যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের ফিচার থাকতে পারে। ইএসআর ইউজুয়ালি রেইজ থাকে। ইউরিনের রুটিন অ্যানালাইসিস এবং কালচার যদি আমরা করি, সেখানে আমরা ইউটিআই এক্সক্লুড করবো, এবং রুটিনের মধ্যে যদি আমরা বেড সাইড ইউরিনটা, এটা তো ইনভেস্টিগেশন, কিন্তু বেড সাইড ইউরিন যখন আমরা করবো তখন সেখানে আমরা 3 to 4 প্লাস প্রোটিন ইউরিয়া আমরা দেখতে পাবো। Serum creatinine usually normal in minimal change lesion but may increase in other types. Serum complement C3 level normal in minimal change lesion but reduced in other types. Chest X-ray আমরা করব pleural effusion আছে কিনা, অথবা পেশেন্টের নিউমোনিয়া আছে কিনা বা আদার ইনফেকশন আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য এমটি দিব, SBSCG to identify cause, NTHCV to identify cause, and renal biopsy to determine histological type. তো অনেকগুলো ইনভেস্টিগেশন প্রথম যখন আসে আমরা মোটামুটি এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করি। আর যদি কেউ জিজ্ঞেস করে যে মিনিমাম ইনভেস্টিগেশন টু ডায়াগনোস কেস অফ নেফ্রোটিক সিনড্রোম, তাহলে আমরা মোটামুটি 3টা বলে এর সাথে যদি জেনারেলাইজড ইডিমা থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি। এর মধ্যে একটা আছে 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন অর স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, যে কোনো একটা, সিরাম অ্যালবুমিন এবং সিরাম কোলেস্টেরল। সিরাম অ্যালবুমিনের লেভেল যদি 2.5 এর নিচে, কোলেস্টেরল লেভেল যদি 200 এর উপরে, এবং 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন যদি আমরা আগে যেটা বলেছি যে ওই রেঞ্জের উপরে 3.5 এর উপরে চলে যায়, অথবা ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও যদি 2 এর উপরে চলে যায়, তাহলে আমরা মিনিমাম এই ইনভেস্টিগেশন দিয়ে হলেও ডায়াগনোসিস করতে পারবো। অনেক সময় দেখা যায় 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন এই টেস্টটা কিভাবে করে সেটার প্রসিডিউর অনেক সময় জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। যে জিনিসটা আমরা করি, রোগীকে আমরা একটা জার আনতে দিই, যে জারটাকে আমরা গ্র্যাজুয়েশন করি, মার্ক করে নিই যে লিটার হিসাবে। এই জারের মধ্যে রোগীকে বলা হয় যে নেক্সট মর্নিং এ ফার্স্ট ইউরিন স্যাম্পলটা ফেলে দিয়ে তারপরের থেকে পরের দিন মর্নিং মনে করি সকাল 8টা থেকে সেই 8টা পর্যন্ত ইউরিনটা কালেক্ট করবে, এবং যেই কন্টেনারে সেই ইউরিনটা নিবে তার মধ্যে টলুইন দিয়ে রাখতে হয়। টলুইন দেওয়া হয় কেন? টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, কারণ ব্যাকটেরিয়া যদি ওভারগ্রোথ হয় এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রোটিনের পরিমাণটা ভ্যারি করতে পারে। এই জন্য এই টেকনিকটা অনেক সময় জিজ্ঞেস করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছে, এটা ইম্পর্টেন্ট। এবার আমরা কিছু ডেফিনেশন এবং টার্মিনোলজিতে আসি। রেমিশন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা জানি যে নেফ্রোটিক সিনড্রোম একটা রিল্যাপস এবং রেমিশন হয় এমন একটা রোগ। রেমিশন বলতে আমরা বুঝি ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও less than 2 অথবা less than 1 plus protein on dipstick test for 3 consecutive days. রিল্যাপস বলতে বোঝা যায় ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও more than 2 or 3 plus protein on dipstick test for 3 consecutive days. আর ফ্রিকোয়েন্ট রিল্যাপস বলতে আমরা যেটা বুঝবো 2 or more relapse in initial 6 months or more than 3 relapse in any 12 months of period. এই যে 12 মাস, যে কোনো 12 মাসের মধ্যে যদি 3টার বেশি অর্থাৎ 4টা রিল্যাপস হয় তাহলে আমরা এটাকে ফ্রিকোয়েন্ট রিল্যাপস বলবো। ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস বলতে আমরা বুঝি less than 2 relapse in 6 months of initial response or less than 4 relapse within any 12 months period. একই কথা, 6 মাসের মধ্যে যদি একটা হয়, less than 2 মানে একটা, 6 মাসে একটা, এটা হলো ইনফ্রিকোয়েন্ট। আর 6 মাসের পরে 7 মাসেও যদি একটা, সেটাও ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস। আর কোনো 12 মাসের পিরিয়ডের মধ্যে যদি 4টা কম হয়, অর্থাৎ 3টা বা 2টা এরকম হয়, সেক্ষেত্রে সেটাও ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস। স্টেরয়েড ডিপেন্ডেন্ট বলতে আমরা যেটা বুঝি 2 consecutive relapse on when on alternate day steroid or 14 days of its discontinuation. তার মানে 2 consecutive হতে হবে, তখন অল্টারনেট ডে স্টেরয়েড যখন আমরা যাব ওই সময়, অথবা স্টেরয়েড বন্ধ করার 14 দিনের মধ্যে যদি পরপর 2বার এরকম সিকোয়েন্স ঘটে, তাহলে সেটা স্টেরয়েড ডিপেন্ডেন্ট। আর রেজিস্ট্যান্স হচ্ছে ফেইলিউর টু অ্যাচিভ রেমিশন আফটার 8 weeks অফ স্টেরয়েড থেরাপি, অর্থাৎ স্টেরয়েড দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস হয়ে গেল কিন্তু কোনো রেমিশন নেই, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো স্টেরয়েড রেজিস্ট্যান্ট। এবার আসি ম্যানেজমেন্ট পার্টে। ম্যানেজমেন্ট পার্টে আমরা 3টা দিয়ে সবসময় বলি হেডলাইনে, একটা হচ্ছে সাপোর্টিভ, একটা হচ্ছে স্পেসিফিক, আর একটা হচ্ছে ফলো আপ। আমরা যখন লং কেস বা অন্য কোনো কোশ্চেন আসবে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট পার্ট দিলে এরকম ভাগ করে লিখলে সুবিধা হয় বুঝতে এবং ভালো নাম্বার ক্যারি করা যাবে। সাপোর্টিভের মধ্যে বেড রেস্ট, ডায়েট, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, ট্রিটমেন্ট অফ ইডিমা, অ্যান্টিবায়োটিক্স ফর ইনফেকশন, অ্যান্ড অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হতে পারে। বেড রেস্ট যেটা, সেটাই কেন দিচ্ছি আমরা?
টু ইমপ্রুভ রেনাল পারফিউশন। রেনাল পারফিউশন বাড়লে ডায়ালিসিস বাড়ে, কারণ আমরা জানি এখানে ইউরিনারি আউটপুট কমে যায়। সুতরাং আমাদের ডায়ালিসিস বাড়ানোর জন্য আমরা পেশেন্টকে বেড রেস্ট দেবো। এটা একটা ইম্পর্টেন্স। সাপোর্টিভ ট্রিটমেন্টে অনেক জিনিসই আছে যেগুলো ওষুধ ছাড়া, কিন্তু তার কিন্তু ইম্পর্টেন্স আছে, এগুলো মাথায় রাখতে হবে। ডায়েট, নর্মাল ফ্যামিলি ডায়েট উইথ অ্যাডিকুয়েট প্রোটিন। প্রোটিন অ্যাকচুয়ালি কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন পড়ে না আনটিল আনলেস দেয়ার ইজ রেনাল ইম্পেয়ারমেন্ট। সুতরাং নর্মাল যে ফ্যামিলি ডায়েটে তার যে প্রোটিন, সেই প্রোটিনটা সে খেতেই পারবে। সল্ট রেস্ট্রিকশন, এটা একটি ইম্পর্টেন্ট। আমরা জানি সল্ট ওয়াটার রিটেনশন করে, সেই জন্য আমরা যেটা বলি যে নো অ্যাডেড সল্ট। তার মানে হচ্ছে যে আমরা খাওয়াতে যে সাধারণভাবে যেই লবণ ব্যবহার করি সেই লবণই খাবো, এক্সট্রা কোনো পাতে লবণ নিব না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু মুখে বলে দিতে হয়। আমরা সল্ট রেস্ট্রিকশন কথাটা তো মুখে বলি, কিন্তু রোগী কি বোঝে, এই কারণে আমরা বলবো যে সল্টেড ফুড যেগুলো আছে এইগুলো যাতে তারা না খায়, সেগুলো আমরা কিছু উদাহরণ দিয়েও তাদের বুঝিয়ে দেব। যেমন চিপস, চানাচুর, ঝালমুড়ি, চিজ, সস, আচার বা পিকলস, এই জিনিসের মধ্যে সোডিয়াম কন্টেন্ট কিন্তু খুব বেশি। সুতরাং এই বাচ্চারা কিন্তু এইসব জিনিস বেশ খায়, পছন্দ করে খায়, বায়না করে খাওয়ার জন্য। এইগুলো যাতে ওই সময়টা না খায়, এটা একটু খেয়াল রাখতে হবে। সল্ট রেস্ট্রিকশন হচ্ছে আমাদের জন্য, আমরা বুঝি, কিন্তু রোগীকে বোঝানোর জন্য এই কথাগুলো উল্লেখ করে দিতে হবে। ফ্লুইড রেস্ট্রিকশন, মাইল্ড যদি ইডিমা থাকে তাহলে ফ্লুইড রেস্ট্রিকশনের খুব বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু সিভিয়ার ইডিমা হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন এমনভাবে করবো যে প্রিভিয়াস ডে আউটপুট যা ছিল প্লাস 400 ml পার স্কোয়ার মিটার অফ বডি ওয়েট, এই পরিমাণ ফ্লুইড আমরা রেস্ট্রিকশন করে তাকে খেতে দিব, মেপে খেতে দিতে হবে। আর যদি ইডিমা থাকে, ইডিমার জন্য আমরা দুইটা ডায়াবেটিক্স আমাদের আছে, ইউজ করতে পারি। ফুসিমাইড ওরালি 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, অথবা স্পাইনোল্যাকটন 3 মিলিগ্রাম পার কেজি পার ডে, এই ডোজে যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক্স, আমরা জানি যে সাধারণত দেখা যায় যে নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাগুলো ইনফেকশন নিয়েই আসে আমাদের কাছে। অনেক ইনফেকশন থাকে, ওভার্ট ইনফেকশন থাকে, অথবা দেখা যায় যে না হিডেন কোনো ইনফেকশন থাকে, সাইন থেকে অনেক সময় থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ওভার্ট সাইন না থাকে, ওরাল পেনিসিলিন 50 মিলিগ্রাম পার কেজি পার ডে টিল ম্যাসিভ ইডিমা পারসিস্ট, মানে ইউজুয়ালি 10 to 14 ডেজের জন্য আমরা এটা দিয়ে দিতে পারি। আর ফেব্রাইল অর আদার সাইন্স অফ ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিন অর জেন্টামাইসিন, যদি জেন্টামাইসিন দিই সেক্ষেত্রে রেনাল ডোজ হিসাব করে দিতে হবে, অথবা সেফটিয়াক্সাম আমরা দিয়ে দিতে পারি। এবং ওরাল পেনিসিলিন ইডিমা থাকার জন্য আমরা যেটা দিই সেটা হচ্ছে এক কমপ্লিকেশন হতে পারে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সেটা যাতে না হয় এই কারণে আমরা এটা দিয়ে দিতে পারি। আর কোনো রোগী যদি দেখা যায় যে 3 মাসের বেশি ধরে তাকে স্টেরয়েড প্রয়োজন হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, কারণ স্টেরয়েড দিলে অস্টিওপোরোসিস হয়। এই কারণে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা এর সাথেও রাখতে হবে অ্যাজ সাপোর্টিভ ট্রিটমেন্ট। সো পরীক্ষার খাতায় লিখতে হলে বা বলতে হলে এই সিকোয়েন্সগুলো একটু মেনটেন করতে হবে, কারণ প্রতিটা জিনিসেরই ব্যাখ্যা আছে এবং ইম্পর্টেন্স আছে। ট্রিটমেন্ট অফ ফার্স্ট অ্যাটাক, এটা হলো স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা যেটা করি স্টেরয়েড দিই এবং আমরা প্রেডনিসোলোন চুজ করি। তো প্রথম যে অ্যাটাকটা, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ইনফেকশন যখন কন্ট্রোল হয়ে যায় আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা স্টেরয়েড শুরু করতে, কারণ যত দ্রুত আমরা স্টেরয়েড দিব তত দ্রুত এটা রেমিশনে চলে যাবে এবং আদার কমপ্লিকেশন কম হবে। তো প্রেডনিসোলোন আমরা যেটা দিই ইনিশিয়ালি 60 মিলিগ্রাম পার স্কোয়ার মিটার পার ডে ইন এ সিঙ্গেল মর্নিং ডোজ আফটার মিল ফর 6 উইকস। তারপরে যেটা করব, ফলোড বাই প্রেডনিসোলোন 40 মিলিগ্রাম পার স্কোয়ার মিটার পার ডে ইন এ সিঙ্গেল মর্নিং ডোজ অন অল্টারনেট ডে ফর অ্যানাদার 6 উইকস। এটা দেওয়ার পরে আমরা ট্যাপার করে নিয়ে আসবো, ট্যাপারিং স্লোলি ওভার 4 to 6 উইকস অ্যান্ড দেন ডিসকন্টিনিউ। এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাক যদি হয় তখন তার চিকিৎসা হচ্ছে এটা স্পেসিফিক চিকিৎসা। আর রিল্যাপস কেস যখন হবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রেডনিসোলোন আমরা শুরু করবো 60 মিলিগ্রাম per square meter per day in a single morning dose till urine is free for albumin for 3 consecutive days. আগে যেটা আমরা একেবারে টানা 6 সপ্তাহ দিতাম, এখানে আমরা রিল্যাপস কেসে যেটা করব একই ডোজে শুরু করব, একইভাবে সকালবেলা একটা ডোজ দিব, খাবার পরে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইউরিন অ্যালবুমিন পরপর 3 দিন প্রোটিন ফ্রি থাকে। যদি এটা হয়ে যায় then followed by prednisolone 40 milligram per square meter per day in a single morning dose on alternate day for another 6 weeks. তার মানে 3 দিন যদি প্রোটিন ফ্রি ইউরিন থাকে, তারপরে আমরা অল্টারনেট ডেতে চলে যাব 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ বা 1 মাসের জন্য। তারপরে আমরা ট্যাপার করব ওভার 4 to 6 উইকস এবং ডিসকন্টিনিউ করে দেব।
এবার আসি ফলো আপে। ফলো আপ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইন হসপিটাল, হসপিটালে যখন থাকবে তখন আমরা যে ফলো আপ গুলো করবো রোগীর ক্ষেত্রে, আমরা নেফ্রোটিক চার্ট মেনটেন করে অনেক সময় আমরা বলি ওয়ার্ডে আমরা দেখি। সেক্ষেত্রে ভাইটাল সাইন্স যেগুলো আছে, পালস, বিপি, রেসপিরেটরি রেট, ওয়েট, ইডিমা, অ্যাবডোমিনাল গার্ড, ইনটেক আউটপুট চার্ট থাকবে, বেড সাইড ইউরিন ফর অ্যালবুমিন, এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। প্রতিটারই কিন্তু সিগনিফিকেন্স আছে কেন এগুলো আমরা করি, এগুলো লিখতে হবে সুন্দর করে। আর আফটার ডিসচার্জ 2 থেকে 4 সপ্তাহ পর পর আমরা একটু ফলো আপ চেক করবো কি অ্যালবুমিনিউরিয়া ফর ড্রাগ রেসপন্স, ড্রাগটা আমরা যে দিচ্ছি অ্যালবুমিন এখনো যাচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। কুশিং-গয়েড ফেজ ফর টক্সিসিটিস, আমরা অনেক লম্বা সময় ধরে স্টেরয়েড দিব, সুতরাং তার কুশিং-গয়েড ফেজ হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এনি কমপ্লিকেশনস মানে ইনফেকশন যদি হয়, ইনফেকশনও থাকতে পারে, এগুলো আমরা 2 থেকে 4 সপ্তাহ পর পর আমরা চেক করবো। রিনাল ফাংশন মানে ক্রিয়েটিনিনটাও দেখবো, যদি আদার দেন মিনিমাল চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ক্রিয়েটিন কিন্তু বাড়তে পারে। এবার আসি প্রগনোসিস, ইউজুয়ালি গুড প্রগনোসিস, মিনিমাল চেঞ্জ লিশনের খুব ভালো প্রগনোসিস, এবং এটা বলা হয় যে যত আর্লি অ্যাটাক হয় তত বেশি অ্যাটাক হয় এবং তত তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যত বেশি বয়সে অ্যাটাকটা হয় এটা কিন্তু ভালো হতে সময় লাগে। তো সাধারণত দেখা যায় যে চিলড্রেন লেস দেন 1 year and over 10 years having hematuria, hypertension, prognosis is guarded. 1 বছরের নিচে বা 10 বছরের উপরে যে বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোম আমরা দেখি সেগুলোর প্রগনোসিস গার্ডেড, এবং যে কোনো বয়সে যদি হেমাচুরিয়া, হাইপারটেনশন যদি থাকে সেই ক্ষেত্রে প্রগনোসিস গার্ডেড। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রগনোসিস ভালো হয়ে যায়। এবার আমরা একটু দেখি স্টেরয়েড রেসপন্স ইন নেফ্রোটিক সিনড্রোম। আমরা তো শুরু করে দিই কখন কোন উইকে কত পার্সেন্ট রোগী রেসপন্স করে স্টেরয়েডে। ফার্স্ট উইকে দেখা যাচ্ছে 40% রোগী রেসপন্স করে যায়, সেকেন্ড উইকে 70% রোগী, ফোর্থ উইকে গিয়ে 90%, অর্থাৎ 4 সপ্তাহ আমরা প্রথম যে 6 সপ্তাহ দিই তার মধ্যে 4 সপ্তাহে দেখা যায় 90% রোগী, 100 জনের মধ্যে 90টা রোগী রেসপন্স করে যায়। আর আরেকটা আমরা বলি লেট রেসপন্ডার, যারা ফোর্থ উইকে গিয়ে রেসপন্স করে তাদের আমরা বলবো লেট রেসপন্ডার। ইন্ডিকেশন অফ রেনাল বায়োপসি, এটা আমাদের একটু জানতে হবে কখন কখন নেফ্রোটিক সিনড্রোম যদি হয় রেনাল বায়োপসির প্রয়োজন পড়ে, কারণ ইনভেস্টিগেশনের সময় আমাদের লাস্ট ইনভেস্টিগেশনটা ছিল রেনাল বায়োপসি, এটা করতে হতে পারে অনেক সময়। তো সেটা কখন, যদি বয়স 1 বছরের নিচে বা 8 বছরের উপরে হয়, নেফ্রোটিক সিনড্রোম উইথ হেমাচুরিয়া, হাইপারটেনশন, অ্যাকিউট রেনাল ফেলিউর, এই জিনিস নিয়ে যদি নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট করে এটাকে তখন আমরা নেফ্রাইটিক সিনড্রোম বলে ফেলি। তাহলে নেফ্রোটিক সিনড্রোমের যে ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জ, প্রোটিউরিয়া, হাইপোঅ্যালবুমিনিমিয়া, হাইপারকোলেস্টেরলেমিয়া, সাথে যদি হেমাচুরিয়া, হাইপারটেনশন, এআরএফ এগুলো নিয়ে প্রেজেন্ট করে তাহলে এটা হয়ে যাবে নেফ্রোটিক সিনড্রোম। আমি নেফ্রাইটিক ফ্যাক্টরগুলো এর আছে, এই ক্ষেত্রে রেনাল বায়োপসি লাগবে। অনেকে মনে করতে পারে যে হেমাচুরিয়া, হাইপারটেনশন, রেনাল ফেলিউর এগুলো আছে, প্রোটিন যাচ্ছে, এটা নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস না। কেন? এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া যদি, ম্যাসিভ প্রোটিনিউরিয়া যদি থাকে, হাইপোঅ্যালবুমিনিমিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হিসাবেই আমরা বলবো, সাথে যদি এগুলো থাকে। কিন্তু এজিএনএ কিন্তু হিমাচুরিয়া, হাইপারটেনশন এইসব থাকলেও নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া থাকে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে নেফ্রাইটিক সিনড্রোমও হতে পারে, নেফ্রোটিক সিনড্রোমও হতে পারে। সেই ক্ষেত্রে রেনাল বায়োপসি ইজ ইন্ডিকেটেড। নেফ্রোটিক সিনড্রোম উইথ হাইপোকমপ্লিমেন্টেমিয়া, যা আমরা জানি যে এজিএনএ হাইপোকমপ্লিমেন্টেমিয়া থাকে, যদি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া থাকে, যে কেসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি নেফ্রোটিক সিনড্রোম, এবং তার সাথে যদি কমপ্লিমেন্ট কম থাকে তাহলে সেটাও ইন্ডিকেশন অফ রেনাল বায়োপসি। স্টেরয়েড রেজিস্ট্যান্স নেফ্রোটিক সিনড্রোম, যেগুলো স্টেরয়েডের রেজিস্ট্যান্ট, সেই সব ক্ষেত্রেও আমাদের বায়োপসির ইন্ডিকেশন আছে। ফ্রিকুয়েন্ট রিলাপস নেফ্রোটিক সিনড্রোম বিফোর সাইক্লোস্পিরিন থেরাপি, সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম যেগুলো আছে, প্রাইমারি তো আমরা বললাম যে প্রাইমারির মধ্যে হচ্ছে মিনিমাল চেঞ্জটা সবচেয়ে বেশি, এছাড়া বাকি যেগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের করতে হতে পারে, যেমন সাসপেক্টেড নন মিনিমাল লিশন। মিনিমাল লিশন যেগুলো আছে 85% আমি বললাম, ওই ক্ষেত্রে লাগবে না। এটা কিভাবে আমরা বুঝি তার উপায় আছে, টাইম পরে আসবো। কিন্তু যদি সেকেন্ডারি মনে হয় এবং নন মিনিমাল লিশন মনে হয় তাহলে আমাদের বায়োপসি করতে হবে, রেনাল বায়োপসি। কমন ইনফেকশনস অ্যাসোসিয়েটেড ইন নেফ্রোটিক সিনড্রোম, কি কি ইনফেকশন? আমরা বললাম যে প্রেজেন্টেশন, মানে নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশনই হতে পারে ইনফেকশন নিয়ে। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া তো থাকবেই, তার সাথে
অ্যাসোসিয়েটেড কিছু ইনফেকশন থাকে। কমন ইনফেকশন যেগুলো আছে তার মধ্যে পেরিটোনাইটিস, ইউটিআই, সেলুলাইটিস, নিউমোনিয়া, সেপসিস, টিউবারকুলোসিস, বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, ভেরিসিলা বা মিজলস ইনফেকশন, এগুলো নিয়েও আমাদের কাছে আসতে পারে। এবার আমরা একটু আসি ট্রিটমেন্ট অফ ইডিমা। আমরা তো ইডিমা ট্রিটমেন্ট করব, কারণ রোগীকে আমরা স্টেরয়েড দেওয়ার আগে রোগীকে আমরা প্রিপেয়ার করব যে কিভাবে, কারণ তার ইনফেকশন থাকলে কমাতে হবে, ইডিমা যেটা তার সাপোর্টিভ ম্যানেজমেন্ট লাগবে সেটা কমাতে হবে। এই কারণে আমরা ইডিমারও ট্রিটমেন্ট দিয়ে দেবো। সেটা কিভাবে? সব ক্ষেত্রেই কিন্তু ড্রাগ লাগে না, কিছু কিছু ম্যানুভার আমরা আগেও বলেছি যে এগুলো দিলেই ইডিমার ট্রিটমেন্ট হয়ে যায়। তার মধ্যে হচ্ছে বেড রেস্ট, যে ডায়ালিসিস বাড়ায়, সল্ট রেস্ট্রিকশনের ব্যাপারে আমরা বলেছি, ফ্লুইড রেস্ট্রিকশনের কথা বলেছি, ডায়াবেটিক্স হতে পারে, প্লাজমাও দিতে পারি, সল্ট ফ্রি হিউম্যান অ্যালবুমিন দিতে পারি, এবং সবশেষে স্টেরয়েড। সুতরাং ইডিমা চিকিৎসার জন্য আমাদের এই যে কতগুলো ম্যানুভার আছে এগুলো আমরা করবো। বেড রেস্ট, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, এগুলোতে কিন্তু কোনো ড্রাগ লাগছে না। আর বাকি হচ্ছে ডায়াবেটিক্স, সল্ট ফ্রি অ্যালবুমিন দিতে পারি, স্টেরয়েড দিতে পারি। স্টেরয়েডটা আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্টের পর্যায়ে পড়ে যায়, সুতরাং সেক্ষেত্রে এটা ইডিমার ট্রিটমেন্টের জন্য দরকার হবে। এবার আসি ডিসচার্জিং ক্রাইটেরিয়া। কি দেখলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দেবো? নাম্বার ওয়ান ইজ গুড ডায়ালিসিস। পেশেন্টের যদি স্ক্যান্টি ম্যাচুরেশন থাকে, আমরা যদি দেখি যে তার ডায়ালিসিস ভালো, ইউরিন আউটপুট ভালো, এটা একটা ক্রাইটেরিয়া। নো ফ্লুইড ওভারলোড, নো ক্লিনিক্যাল প্যারামিটার্স। নো ক্লিনিক্যাল প্যারামিটার্সের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখি, যেমন ইডিমা, তারপরে পেরিঅরবিটাল সোয়েলিং, এই জিনিসগুলো কমে আসে। নো ক্লিনিক্যাল সাইন সিমটমস, এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ছেড়ে দিতে পারবো। আর একটা হচ্ছে যদি বায়োকেমিক্যাল যে প্যারামিটারগুলো আছে সেগুলো যদি দেখি নর্মালে চলে আসে তাহলে আমরা তাকে ডিসচার্জ করে দিতে পারবো। ক্রাইটেরিয়া ফর হসপিটালাইজেশন, আমরা হসপিটালাইজ করব কোন কোন কেস। সব কেস হয়তো হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে না, সেই কেসগুলো কি কি সেটা আমরা একটু দেখি। ফার্স্ট অ্যাটাক অফ নেফ্রোটিক সিনড্রোম, প্রথম যখন আমরা সাসপেক্ট করবো সেটা ডায়াগনোসিসের জন্য এবং কজ আইডেন্টিফিকেশনের জন্য এবং ট্রিটমেন্ট অফ ইনফেকশন, এই তিনটা কারণের জন্য আমরা ফার্স্ট অ্যাটাককে নেফ্রোটিক সিনড্রোমে আমরা ভর্তি করি। এবং তার ড্রাগ রেজিমেন্টটা আমরা তাকে বোঝাতে হবে যে কিভাবে আমরা ড্রাগ দিব, রোগীকে ফ্যামিলিয়ার করতে হবে ট্রিটমেন্টের সাথে। এই কারণে আমরা ফার্স্ট অ্যাটাকে হসপিটালাইজ করি। সিভিয়ার ইডিমা যদি হয়, সেটা ফার্স্ট অর রিল্যাপস হোক, সিভিয়ার ইডিমা যদি হয় সেক্ষেত্রে ভর্তি করতে হবে আমাদের। এছাড়া ফ্রিকুয়েন্ট রিল্যাপস, স্টেরয়েড ডিপেন্ডেন্ট, স্টেরয়েড রেজিস্ট্যান্স, এই প্রতিটা ক্ষেত্রেই আমরা নেফ্রোটিক সিনড্রোমের কেস যেগুলো আসে সেগুলো হসপিটালাইজ করবো। আর ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে না করলেও চলে। অ্যাডভাইস ডিউরিং ডিসচার্জ, যখন আমরা ডিসচার্জ করে দেবো পেশেন্ট, তখন আমাদের কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে রোগীকে। সেগুলো কি? আমরা বলবো রোগীকে ডেইলি হিট কোয়াগুলেশন টেস্ট করার জন্য, অ্যান্ড রেগুলার ইনটেক অফ ড্রাগস, কারণ অনেক লম্বা সময় ধরে কিন্তু আমাদের ওষুধ নিতে হয়। এটা যাতে সে মিস না করে এবং পুরা কোর্সটা যাতে সে ঠিক মতো শেষ করে, এই জন্য এই জিনিসটা আমাদের তাকে মনে করাই দিতে হবে। নাও ড্রাগস ইউজড ইন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে আসলে কি কি ধরনের ড্রাগ আমরা ইউজ করি একটু দেখি। ফার্স্ট লাইন ড্রাগ যেগুলো আছে, স্টেরয়েড, প্রেডনিসোলোন ইউজ করা হয়। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে লিভামিসল, সাইক্লোফসফামাইড। থার্ড লাইন ড্রাগের মধ্যে সাইক্লোস্পোরিন এ, ট্যাকোলিমাস, মাইক্রোফেনলেট, মোফেটিল, ভিনক্রিস্টিন, এই জিনিসগুলো আমরা ইউজ করি। জাস্ট নামগুলো জানলেই চলবে। স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগস ইন নেফ্রোটিক সিনড্রোম। স্টেরয়েডের টক্সিসিটি যখন আসে তখন অনেক সময় স্টেরয়েড স্পেয়ার করতে হয় আমাদের। সেই ক্ষেত্রে আমরা যে স্পেয়ারিং এজেন্টগুলো আমাদের আছে তার মধ্যে আছে লিভামিসল, সাইক্লোফসফামাইড, সাইক্লোস্পোরিন এ, ট্যাকোলিমাস, মাইক্রোফেনলেট, মোফেটিল, ভিনক্রিস্টিন, লিটুক্সিমেট, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। সাধারণত দেখা যায় ফ্রিকুয়েন্ট রিল্যাপস যেই বাচ্চাগুলোর হয় তাদের এই স্টেরয়েডের টক্সিসিটি ডেভেলপ করে, সেসব ক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য আমাদের এইসব ড্রাগ ইউজ করতে হতে পারে। ইন্ডিকেশন অফ স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগস, কোন সময় আমরা আসলে স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ ইউজ করব? when steroid requirement more than 0.5 milligram per kg alternate day or any two of side effects, diabetes, hypertension, other complications of hypovolemia, যদি দুটা কমপ্লিকেশন ডেভেলপ করে যায় অথবা স্টেরয়েড অল্টারনেট ডেতে তার প্রয়োজন বেড়ে যায়, পরিমাণ এমন হয় যে মোর দেন 0.5 মিলিগ্রাম পার কেজি চলে যায় তার বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগসগুলো ইউজ করব। আগে বলেছি যে ফ্রিকুয়েন্ট রিল্যাপসগুলোতে এই সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগসগুলো মাথায় রাখতে হয়। ইন্ডিকেশন অফ মিথাইলপ্রেডনিসোলোন, মিথাইলপ্রেডনিসোলোন এক সময় দিতে হয়, কোন কোন ক্ষেত্রে আমরা দেই? স্টেরয়েড রেজিস্ট্যান্স নেফ্রোটিক সিনড্রোম, স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম, rapidly progressive glomerulonephritis, secondary nephrotic syndrome with renal impairment, Hughes Anasarca with rapid development of ascites, এই কয়েকটা ক্ষেত্রে সময় আমাদের মিথাইলপ্রেডনিসোলোন দিতে হতে পারে।
রেস্কিউ করার জন্য অনেক সময় লাগে। হাউ উইল ইউ কনফার্ম মিনিমাল চেঞ্জ ডিজিজ উইদাউট বায়োপসি? এর আগে আমরা বলেছিলাম যে প্রায় 85% অ্যাকুয়ার্ড কেসের মিনিমাল চেঞ্জ লেশন, এবং এগুলো আমরা বায়োপসি ছাড়াই বুঝে যাই। সব কেসে তো আমাদের বায়োপসি লাগে না, সেটা আমরা কিভাবে বুঝবো? বায়োপসি করবো না, কিন্তু আমরা বুঝে যাব যে এটা মিনিমাল চেঞ্জ লেশন। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এজ। বয়স যদি 2 থেকে 6 বছরের মধ্যে হয়, মিনিমাল চেঞ্জ লেশন ইজ লাইকলি। অ্যাবসেন্স অফ হিমাচুরিয়া, কোনো হিমাচুরিয়া নেই, আমরা যখন ইউরিনারি করবো নো আরবিসি। অ্যাবসেন্স অফ হাইপারটেনশন, নর্মাল রেনাল ফাংশন, নর্মাল কমপ্লিমেন্ট লেভেল, রেসপন্স টু স্টেরয়েড, রিল্যাপস এন্ড রেসপন্স, অ্যালবুমিনুরিয়া অনলি। এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝবো যেটা মিনিমাল চেঞ্জ লেশন, এর আর বায়োপসি করার প্রয়োজন নেই। কজেস অফ ইডিমা ইন নেফ্রোটিক সিনড্রোম, কেন ইডিমা হয় প্রশ্ন মাঝে মাঝে করা হয়। লং কেসে যখন ক্রস করতে হয় সেসব ক্ষেত্রে লাগে, বা ভাই অনেক সময় জিজ্ঞেস করে। হাইপোঅ্যালবুমিনিয়া হয় ডিক্রিজ অঙ্কোটিক প্রেশার, অঙ্কোটিক প্রেশার কমে গেলে ফ্লুইডের থার্ড স্পেসিং হয়, এটা আমরা জানি। সুতরাং হাইপোঅ্যালবুমিনিয়ার কজ হচ্ছে ডিক্রিজ অঙ্কোটিক প্রেশার। ডিক্রিজ ব্লাড ফ্লো ইন দ্য কিডনি, রেনাল পারফিউশন যখন কমে যায় তখন রেনিন এনজিওটেনসিন মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়, এবং রেনিন এনজিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেটেড হলে সোডিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায়, এবং সোডিয়াম অ্যাবজর্পশন হলে ফ্লুইড অ্যাবজর্ব হয়, বডিতে রিটেইন হয়, যার কারণে সেখানেও ইডিমা হতে পারে। আর হাইপোভলিমিয়া ইটসেলফ ইনডিউস করে এডিএস সিক্রেশন। এডিএস সিক্রেশন যখন বেড়ে যাবে তখন সেটা কি করবে? ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ওয়াটার ইন রেনাল টিবিউল। সুতরাং এই তিনটা মেকানিজম একসাথে আমাদের যেটা করে নেফ্রোটিক সিনড্রোম ইডিমা করে। অ্যালবুমিন কমে যাওয়া, এবং অ্যালবুমিন কমে যাওয়ার কারণে ইন্ট্রাভাস্কুলার যে এইটা ফ্লোটা, প্রেশারটা কমে গিয়ে রেনিনকে অ্যাক্টিভেট করে, এবং হাইপোভলিমিয়া হয় সেটা এডিএসকে অ্যাক্টিভেট করে। এই কারণে আমাদের নেফ্রোটিক সিনড্রোমে ইডিমা দেখা যায়। কজেস অফ লেগ পেইন ইন নেফ্রোটিক সিনড্রোম, মাঝে মাঝে এরকম প্রশ্ন করে যে মনে করো তুমি একটা পেশেন্ট দেখছো রাত্রেবেলা ওয়ার্ডে আসো, হঠাৎ নেফ্রোটিক সিনড্রোমে একটা রোগী পায়ে ব্যথা বলে চিৎকার করছে। অনেক সময় এরকম একটা সিনারিওর কথা বলে যে হোয়াট আর দ্য কজেস, কি কারণে নেফ্রোটিক সিনড্রোমের একটা বাচ্চা পায়ে ব্যথা নিয়ে চিৎকার করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সেলুলাইটিস, 2 হচ্ছে হাইপোক্যালসিমিয়া, 3 হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। এই কারণগুলোর জন্য যেটা হয় যে পায়ে ব্যথা হতে পারে। তো এগুলো স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, আমরা জানি, সেগুলো দিলে আস্তে আস্তে ব্যথাগুলো কমে যায়। তো নেফ্রোটিক সিনড্রোম একটা ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা। এখানে কি কি কমপ্লিকেশন হয় একটু দেখি। ইনফেকশনগুলোর কথা আগেই আমি উল্লেখ করেছি, অনেক ধরনের ইনফেকশন হতে পারে, সেই নিউমোনিয়া থেকে শুরু করে সেপসিস পর্যন্ত হয়ে যেতে পারে। ইনক্রিজ টেন্ডেন্সি টু ডেভেলপ আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস, যেমন ডিভিটি হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস। অ্যাবডোমিনাল পেইন, হাইপোভলিমিয়া, শক, ব্যাকঅ্যাপটিনাল ফেলিউর, এই কমপ্লিকেশন নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা হতে পারে। ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর যদি থাকে কোনো পেশেন্টের মধ্যে, তাহলে আমরা ভাববো যে প্রগনোসিস ভালো না। কারণ আমরা জানি যে নেফ্রোটিক সিনড্রোমের প্রগনোসিস ইউজুয়ালি গুড। যদি এমন কোনো ফ্যাক্টর থাকে যেগুলো আমরা দেখবো এখানে, এগুলো যদি থাকে তাহলে প্রগনোসিস কিন্তু খুব একটা ভালো না। তার মধ্যে হচ্ছে লেস দেন 1 year, পারসিস্টেন্ট হেমাচুরিয়া, হাইপারটেনশন, রেনাল ফেলিউর, হাইপোকমপ্লিমেন্টেমিয়া, নো রেসপন্স উইদিন 28 days উইথ প্রেডিসোল। এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে ভাববো যে এই রোগীর প্রগনোসিস কিন্তু গার্ডেড। এবার আসি ভ্যাকসিনেশন অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোম। আমরা জানি নেফ্রোটিক সিনড্রোম একটা ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা, এবং আমরা যে ড্রাগগুলো দেই স্টেরয়েড, সেটাও ইমিউনো কম্প্রোমাইজ করে দেয়। সেসব ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনেশনের একটু প্রয়োজন আছে। প্রাইমারি ভ্যাকসিনেশন শুড বি ডান। আমাদের দেশে ইপিআই এর মাধ্যমে যে প্রাইমারি ভ্যাকসিনেশনগুলো হচ্ছে এখন 10টা রোগের এগেনস্টে, সেগুলো আমাদের নিয়ে নিতে হবে। কিল্ড ভ্যাকসিন, যদি অন্য ভ্যাকসিন আমরা দিই, কিল্ড ভ্যাকসিনস আর সেফলি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। লাইভ ভ্যাকসিনস শুড নট বি গিভেন ডিউরিং স্টেরয়েড ট্রিটমেন্ট। স্টেরয়েড যখন চলা অবস্থায় থাকবে, এই সময় লাইভ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন থাকলেও আমরা এটা দিব না। অল্টারনেট কোনো ব্যবস্থা থাকলে সেই ব্যবস্থা নিব। লাইভ ভ্যাকসিন শুড বি গিভেন 4 weeks আফটার ডিসকন্টিনিউশন অফ স্টেরয়েড। তার মানে হচ্ছে 4 সপ্তাহ পরে, স্টেরয়েড বন্ধ হওয়ার 4 সপ্তাহ পরে আমরা লাইভ ভ্যাকসিন দিতে পারবো। কারণ আমরা একটা জিনিস জানি যে স্টেরয়েডের 2টা ডোজ আছে। এই ডোজে যদি রোগী পায়, যেমন 2 মিলিগ্রাম করে যদি পায় পার কেজি পার ডে, সেক্ষেত্রে সেটাও ইমিউনোসাপ্রেস করে, অথবা 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, এই হিসাবে যদি মোর দেন 14 days পায়, সেটা ইমিউনোসাপ্রেশন করে। সুতরাং একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ইমিউনোসাপ্রেসিভ ডোজ অফ স্টেরয়েড? 1 নম্বরটা হচ্ছে 2 মিলিগ্রাম পার কেজি
পার ডে ডেইলি যদি আমি দেই সেটা হতে পারে, অথবা 1 মিলিগ্রাম করে যদি আমি দিই সেটা 14 ডেজের বেশি দেয় সেটাও ইমিউনোসাপ্রেসিভ অবস্থা। এই অবস্থায় লাইভ ভ্যাকসিন কিন্তু দেওয়া যাবে না। লাইভ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন যখন পড়বে সেটা হচ্ছে 4 সপ্তাহ পরে স্টেরয়েড বন্ধ হয়। আর প্রাইমারি ভ্যাকসিনেশন আমরা জানি এখনকার যে ভ্যাকসিনেশনগুলো চলে এই ভ্যাকসিনেশনগুলো সাধারণত 15 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ইউজুয়ালি 2 বছর থেকে নেফ্রোটিক সিনড্রোম শুরু হয়। সুতরাং অনেকগুলো ভ্যাকসিন কিন্তু আমরা দিয়ে দিতে পারি এর মধ্যেই। স্পেশাল সিচুয়েশনস ইন নেফ্রোটিক সিনড্রোম, কিছু কিছু স্পেশাল সিচুয়েশন আছে নেফ্রোটিক সিনড্রোমের সাথে থাকে, সেগুলো কমবেট করতে হলে আমাদের কি করতে হবে সেগুলো আমরা একটু জানি। নেফ্রোটিক সিনড্রোম উইথ চিকেন পক্স, ইমিউনি কম্প্রোমাইজ একটা অবস্থা। আমরা জানি চিকেন পক্সের কিন্তু প্রাইমারি ভ্যাকসিনেশন আমাদের দেশে নাই। সেসব ক্ষেত্রে যদি এমন হয় যে নেফ্রোটিক সিনড্রোমের একটা পেশেন্ট চিকেন পক্সের একটা পেশেন্টের কন্ট্যাক্টে আসে, সেই ক্ষেত্রে আমাদের সাথে সাথে যেটা করতে হবে, ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন শুড বি গিভেন উইদিন 96 আওয়ার্স। চিকেন পক্সের পেশেন্টের কোনো কন্ট্যাক্টে আসার 96 ঘন্টার মধ্যেই ইমিউনোগ্লোবুলিন, ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন রোগীকে দিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ইফ ভ্যারিসিলা অকার্স, যদি ভ্যারিসিলা হয়েই যায় কন্ট্যাক্টের পরে, সেক্ষেত্রে আমরা এইভাবে চিকিৎসা করব, ইমিউনোগ্লোবুলিন তো দিবই, সাথে অ্যাসাইক্লোভির দিয়ে দিব। নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড মিজলস, নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট যদি মিজলস হয়, no steroid is needed as measles itself causes immunosuppression of T-cell mediated immunity. আমরা স্টেরয়েড T-cell mediated immunity-টা বন্ধ করার জন্য বা সাপ্রেস করার জন্য দিই। মিজলসে itself causes immunosuppression, এই কারণে আমাদের আলাদা করে স্টেরয়েড ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। যদিও আমাদের দেশে ইপিআই শিডিউলের মাধ্যমে বাচ্চারা সব ইমিউনাইজড হয়ে যায়, তারপরেও আমরা কিছু কেস দেখি যেসব ক্ষেত্রে মিজলস পাওয়া যায়। ওই সব ক্ষেত্রে যদি হয়েই যায় মিজলস, নেফ্রোটিক সিনড্রোম, অথবা যারা ইমিউনাইজড না তাদেরও যদি হয়ে যায়, তাহলে আমাদের স্টেরয়েড চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড টিউবারকুলোসিস, এই অবস্থা হতে পারে, কারণ অনেকে টিউবারকুলোসিস নিয়েও আসতে পারে, অথবা নেফ্রোটিক সিনড্রোম ইটসেলফ কজেস টিউবারকুলোসিস। সেই ক্ষেত্রে এনটিটিবি ড্রাগ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা শুরু করে দেবো, অ্যান্ড কন্টিনিউ ফর 2 উইকস, দেন অ্যাড স্টেরয়েড অ্যালং এনটিটিবি এজেন্ট। তার মানে 2 সপ্তাহ আমরা এনটিটিভি দিব, এবং এই সময়ের মধ্যে আমরা যে জিনিসটা করবো, রোগীর ওই যে ইডিমা ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো আমি বলেছিলাম, বেড রেস্ট, ফুড রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, ডায়াবেটিক্স, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে, অথবা কোনো সময় অ্যালবুমিন দিতে হতে পারে, এইগুলো দিয়ে আমরা ওই সময়টুকু তাকে সাপোর্ট দিব, এবং 2 সপ্তাহ পরে আমরা তাকে স্টেরয়েড দিয়ে দিব। নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড এইচবিএস-এজি, এই যদি এরকম হয় এইচবিএস-এজি পজিটিভ পেশেন্ট যদি আসে, সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করবো, এইচজিপিটি, হেপাটাইটিস বি এর ডিএনএ ভাইরাল লোডটা দেখবো, এইচবিইএজি এগুলো দেখবো। যদি দেখি যে এইচজিপিটি মোর দেন ডাবল, ভাইরাল লোড সিগনিফিকেন্ট, এইচবিইএজি পজিটিভ, এগুলো হলে আমরা লেমিগুলিন দিয়ে চিকিৎসা শুরু করে দেবো, অ্যান্টিভাইরাল। এবং ওই সময়টুকু যদি পেশেন্টের সাপোর্ট লাগে ওই ইডিমা কন্ট্রোলের জন্য, আমরা ওই আগের ম্যানুভারগুলো ইউজ করবো, তারপরে আমরা 2 সপ্তাহ পরে স্টেরয়েড ইউজ করবো। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন অফ স্টেরয়েড থেরাপি, এটা স্টেরয়েড দিতেই হবে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাপ করে ফেললাম যে এই ক্ষেত্রগুলোতে আমরা ইনিশিয়ালি শুরু করবো না, একটু সময় নিব, তারপরে আমরা শুরু করবো। আর স্টেরয়েড টক্সিসিটিস যদি যখন হবে, তখন আমরা চলে যাব স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টে, সেই সময় আমরা স্টেরয়েড আসলে দিব না। ইনফেকশন স্ক্রিনিং ইন নেফ্রোটিক সিনড্রোম, সেকেন্ড অ্যাটাক বা সাবসিকুয়েন্ট অ্যাটাকগুলো যখন আসে একটা নেফ্রোটিক সিনড্রোমের, তখন আমাদের ইনফেকশন স্ক্রিনিং এর প্রয়োজন পড়ে, আদার দেন ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও, এটা দেখার পরে আমরা এই যেগুলো করি, এই সিবিসি, ইউরিনারি, সিএস, চেস্ট এক্স-রে, এমটি, এইচবিএস-এজি, এইচসিভি, এই জিনিসগুলো করতে পারি। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ নেফ্রোটিক সিনড্রোম, ইউজুয়ালি আমরা দেখি যে 2 বছরের নিচে এবং 8 বছরের উপরে এই বাচ্চাগুলোর অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। সেক্ষেত্রে hypertension এবং হেমাচুরিয়া along with other sign symptoms of nephrotic syndrome এইটা থাকে। প্রোটিন লস যে হয়, এটা কেন হয় নেফ্রোটিক সিনড্রোমে, সেটার উত্তর হচ্ছে এরকম যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে। কেন হয় আমরা জানি যে তার গ্লোমেরুলার যে মেমব্রেন আছে, সেখানে যে চার্জ আছে, চার্জটা নষ্ট হয়ে যায়, ইমিউনোলজিক্যাল মেকানিজমে নষ্ট হয়ে যায়, তখন ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়। এছাড়া ইনক্রিজ ইন্টাররেনাল প্রোটিন ক্যাটাবলিজম, ডিক্রিজ ইনটেক অফ প্রোটিন, প্রোটিন লুজিং গ্যাস্ট্রোপ্যাথি, এই কয়েকটা কারণে সাধারণত প্রোটিন লস করে বডি থেকে। শুধু প্রোটিনিউরিয়া না, এর সাথে আরো কিছু কজ আছে, এটা হাইলাইট করার জন্য এই জিনিসটা দেয়। ডায়রিয়া ইন নেফ্রোটিক সিনড্রোম, অনেক বাচ্চাদের দেখা যায় যে নেফ্রোটিক সিনড্রোমের ডায়রিয়া হয়। কেন হয়? এক হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি,
ফ্লুইড হয়ে এখানে কনজেশন হয় এবং কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হলে সেখানে ফ্লুইডগুলো জিআই ট্র্যাক্টের মধ্যে চলে যায়। সেটা হতে পারে গাট ইসকেমিয়ার জন্য হতে পারে বা জিআই ইনফেকশন এই কারণে হতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নেফ্রোটিক সিনড্রোম কি কারণে হতে পারে? এক হচ্ছে প্লুরাল ইনফেকশনের জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, অ্যাসাইটিসের জন্য মেকানিক্যাল ডিস্ট্রেস হবে, সেখানে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, ইনফেকশন যেমন নিউমোনিয়া যদি হয় সেক্ষেত্রেও রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। সুতরাং নেফ্রোটিক সিনড্রোমের একটা পেশেন্ট যদি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, এই কাজগুলো তো আমরা দেখবই যে প্লুরাল ইনফেকশন তার আছে কিনা ক্লিনিক্যালি, আর এক্সরে দিয়ে অ্যাসাইটিস আমরা বুঝবই ম্যাসিভ অ্যাসাইটিস হলে, আর ইনফেকশনটার জন্য আমরা এক্সরে করব। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টও এইভাবেই হবে, ফ্লুইডের যে ম্যানেজমেন্ট ইডিমা সেটা চালাবো, সাথে ইনফেকশনটাকে কন্ট্রোল করে দেবো। এখন আরো কিছু টার্মিনোলজি আমরা একটু দেখি। সিলেক্টিভ প্রোটিনিউরিয়া এটা বলতে কি বুঝি? লস অফ প্লাজমা প্রোটিন অফ মলিকুলার ওয়েট আপ টু অ্যান্ড ইনক্লুডিং অ্যালবুমিন। যদি ইউরিনে অ্যালবুমিন পর্যন্ত প্রোটিন পাস করে, অনেকগুলো প্লাজমা প্রোটিন আছে আমরা জানি, অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোটিন অনেকগুলো আছে। যদি অ্যালবুমিন পর্যন্ত যায় তাহলে আমরা সেখানে সিলেক্টিভ প্রোটিনিউরিয়া বলবো। আর নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া বলবো কখন? লস অফ অ্যালবুমিন অ্যান্ড হাই মলিকুলার ওয়েট প্রোটিন সাচ অ্যাজ ইমিউনোগ্লোবুলিন। তার মানে হচ্ছে অ্যালবুমিন এবং সাথে অন্যান্য হাই মলিকুলার ওয়েট এই প্রোটিনগুলো প্লাজমাতে আছে, সেগুলো যখন পাস করবে ইউরিন দিয়ে তখন সেটাকে নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া বলবো। এটা ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে সিলেক্টিভ প্রোটিনিউরিয়া ইজ স্টেরয়েড রেসপন্সিভ। সুতরাং শুধু অ্যালবুমিন যদি যায় সেটা স্টেরয়েডে রেসপন্স করবে। সিলেক্টিভিটি ইন্ডেক্স, রেশিও অফ ক্লিয়ারেন্স অফ ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্ড ট্রান্সফেরিন, এটাকে বলে সিলেক্টিভিটি ইন্ডেক্স। যদি সিলেক্টিভিটি ইন্ডেক্স এরকম হয় যে লেস দেন 0.1, গুড রেসপন্স টু স্টেরয়েড। আর যদি 0.3 বা তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু স্টেরয়েডে রেসপন্স করবে না। এবার আসি, আমরা অনেক লম্বা সময় ধরে স্টেরয়েড দিই, সুতরাং স্টেরয়েডের কমপ্লিকেশন হতেই পারে এবং স্টেরয়েডের কমপ্লিকেশন চেক করতে হয় ফলো আপগুলোতে। কি কি হতে পারে? মাথা থেকে একেবারে পা পর্যন্ত অনেকগুলো হয়, যেমন ক্যাটারাক্ট, চোখে যেটা হতে পারে ক্যাটারাক্ট হতে পারে, গ্লুকোমা হতে পারে, ওকে কুশিংগয়েড ফেস হতে পারে, সাইকোসিস, ব্রেইন সাইকোসিস, মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত যায়, সাইকোসিস হতে পারে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, গ্যাস্ট্রাইটিস, স্টেরয়েড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস হতে পারে, অস্টিওপোরোসিস বলেছে, অস্টিওপোরোসিস হবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অফ বোন, growth retardation খুব ইম্পর্টেন্ট, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমার, ইনফেকশন। এই কমপ্লিকেশনগুলো লং টাইম স্টেরয়েড দিলে হতে পারে এবং এগুলো সবগুলো মাথায় রেখে কিন্তু আমাদের ফলো আপে রাখতে হবে রোগীগুলোকে। যখন আসবে আমাদের কাছে ফলো আপে 2 থেকে 4 সপ্তাহ পর পর, এবং স্পেশালি রিল্যাপস কেস, ফ্রিকুয়েন্ট রিল্যাপস কেসগুলো, সেই সব ক্ষেত্রে আমরা এই কমপ্লিকেশনগুলো দেখব। এখন দেখি অ্যাবডোমিনাল পেইন ইন নেফ্রোটিক সিনড্রোম। কি কারণে অ্যাবডোমিনাল পেইন হয়? এক নম্বর হচ্ছে পেরিটোনাইটিস অ্যাজ এ কমপ্লিকেশন, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস যখন ডেভেলপ করবে সেই ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন হবে। মেসেন্টেরিক ইসকেমিয়ার জন্য পেইন হতে পারে, পাইলোনেফ্রাইটিস ইনফেকশন হয় আমরা বলেছি, ইনফেকশনের কারণেও ব্যথা হতে পারে। আর স্টেরয়েড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস, স্টেরয়েডের ট্রিটমেন্ট চলছে এই কারণেও, গ্যাস্ট্রাইটিসের কারণেও পেটে ব্যথা হতে পারে। এবার একটু আসি একটু ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স অফ ইডিমা, মানে কোথায় ইডিমা আসলে ব্লাড লেভেল, ব্লাডে অ্যালবুমিন লেভেলটা কত থাকে সেটা আমাদের একটা ধারণার মধ্যে আমরা রাখতে পারি। এর মধ্যে একটা হচ্ছে পেরি অরবিটাল ইডিমা যখন আসে তখন আমরা বুঝি যে অ্যালবুমিন লেভেল লেস দেন 2.5 গ্রাম পার ডেসিলিটার ব্লাডে। ডিপেন্ডেন্ট ইডিমা যখন ডেভেলপ করে যায় তখন লেস দেন 2 গ্রাম পার ডেসিলিটার। অ্যাসাইটিস যখন ডেভেলপ করে লেস দেন 1.8 গ্রাম পার ডেসিলিটার। অ্যানাসার্কা জেনারেল ইডিমা যখন হয় তখন আমরা এটা জানি 1.5 গ্রাম পার ডেসিলিটার। এটা একটা ক্লিনিক্যাল একটা অবজারভেশন থেকে নেয়া, এই ধারণাটা আমরা করতে পারি। তো এই ছিল আজকে আমাদের নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আলোচনা। আমি দুইভাবেই আলোচনাটা করলাম, ক্লিনিক্যাল এবং থিওরি দুটো মিলিয়ে। যারা ক্লাস করলাম সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কাছে কিছু কোশ্চেন এসেছে, আমরা কি নিতে পারি? একটু শুনি। স্যার একজন কোশ্চেন করেছেন, what is the dose of diuretics to reduce edema? ডায়াবেটিক্স তো দিলাম 1 to 2 মিলিগ্রাম, সেই ক্ষেত্রে ফুসিমাইডের ক্ষেত্রে তো দেওয়া ছিল, এখানে আমরা স্কিপ করে দিচ্ছি, দেখাই আমি। এই যে ফুসিমাইড 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, ওরাল দিলে।
আর স্পাইরোলেকটনের 3 মিলিগ্রাম পার কেজি পার ডে। ইউজুয়ালি ফুসিমাইড অ্যালোন ইজ এনাফ, অনেক সময় অ্যাড অন লাগতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফুসিমাইড 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে দিয়ে দিলে ইডিমা আস্তে আস্তে কমতে থাকে। তবে আরেকটা জিনিস আমি বারবার ওই একটা জিনিস এবং প্রশ্নের মধ্যেও নিয়ে এসেছি এই কথাটা, যে ফুসিমাইড অ্যালোন ইজ নট এনাফ ইন মোস্ট অফ দ্য কেসেস টু রিডিউস ইডিমা। সেক্ষেত্রে আমাদের যে এই যে নন মেডিকেটেড যে ট্রিটমেন্টগুলো আছে, সেই জিনিস নন ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু মানতে হবে। বেড রেস্ট খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, ডায়েট, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, এই 4টা জিনিস যদি আমরা ডায়াবেটিক্সের সাথে দেই তাহলে ফ্লুইডটা ধীরে ধীরে কমে যাবে। আর আরেকটা জিনিস, যে অনেক ইনফেকশন আছে, যে ইনফেকশনগুলো এই ফ্লুইডগুলোকে রিটেইন করে, সেই সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা আমাদের চালু রাখতে হবে, তাহলে ইডিমা ধীরে ধীরে কমে আসবে। তারপরেও যদি দেখা যায় অনেক সময় আমরা ইডিমা কমাতে পারছি না, সেক্ষেত্রে আমরা সল্ট ফ্রি অ্যালবুমিন দিই। এবং এটাও বলে ফেলেছি যে যত দ্রুত সম্ভব আমরা স্টেরয়েড দিব অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কন্ট্রোল করে, তাহলে স্টেরয়েডও কিন্তু ফ্লুইড কমাতে সাহায্য করে, হ্যাঁ, ইডিমা কমাতে সাহায্য করে। এই প্রশ্নটাও কিন্তু ছিল, এটা কিন্তু মাঝে মাঝে করা হয় এই প্রশ্নটা, এটা একটু আমার মনে রাখতে হবে। অনেকে এই জিনিসটা খেয়াল করে না, সবাই মনে করে যে শুধু দিয়ে আমরা কমিয়ে ফেলবো, কি বলে ডায়াবেটিক্স দিয়ে, কিন্তু এটা কিন্তু না। হ্যাঁ, এখানে ছিল কোথায় আমি চেক করি। ইডিমা কন্ট্রোলের জন্য অন্যান্য যে ইগুলো আছে সেটা একটু দেখতে হবে আমাদের। আর কোনো প্রশ্ন? আমি একটু বের করতে থাকি। আর কোনো প্রশ্ন? এই যে আরেকটা কোশ্চেন ছিল, এই যে এটা একটু দেখো, এটা ট্রিটমেন্ট অফ ইডিমা, বেড রেস্ট, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, ডায়াবেটিক্স, সল্ট ফ্রি অ্যালবুমিন, স্টেরয়েড। আগে প্লাজমা বলা হতো, যেহেতু এখন অ্যালবুমিন পাওয়া যায়, সেসব ক্ষেত্রে আমরা এটাই দিতে পারি। আর অ্যালবুমিন যদি না পাওয়া যায় বা দাম বেশি, কারণ সেক্ষেত্রে ফ্রেশ প্লাজমা দিলেও কিন্তু এই কাজটা হয়ে যায়, যদি আমরা স্টেরয়েডটা শুরু করতে না পারি। সুতরাং এই কয়টা ম্যানুভার কিন্তু আমরা ইউজ করবো ইডিমা, নট অনলি ডায়াবেটিক্স। জি, আরেকটা কোশ্চেন কি ছিল? হচ্ছে is there any role of IV albumin in nephrotic syndrome? এটা তো আছে, ট্রিটমেন্ট অফ মানে ইডিমার একটা পর্যায়ে তো আমরা অ্যালবুমিন দিতে পারি, কিন্তু প্রথমেই কিন্তু আমরা অ্যালবুমিন দিব না। অ্যালবুমিন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সিরাম অ্যালবুমিন লেভেল 1.5 এর নিচে না গেলে সাধারণত আমরা দিই না। এবং যদি দেখা যায় দেয়ার ইজ হিউজ অ্যাসাইটিস এবং অ্যানাসার্কা এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, অন্য কোনোভাবে আমরা কমাতে পারছি না, সেক্ষেত্রে আমরা দিতে পারি। আর কি প্রশ্ন? Sir, how body surface area is calculated? এটা তো একটা সূত্র আছে, সূত্রটা দেখে আমি আনি নাই, আমার মনে হয় বই থেকে দেখে নিলে ভালো হয়। সূত্র আছে একটা, সূত্রটা দেখে নিতে হবে। বডি সার্ফেস এরিয়া, ওয়েট লাগে, এগুলো দিয়ে সূত্রটা দেখে নিতে হবে। দরকার হলে এই যে এই ইগুলো অ্যানথ্রোপোমেট্রিক্যাল যে ব্যাপার আছে, এই নিয়ে আমি পরে একটা ক্লাস নিতে পারি, ওখান থেকে বডি সার্ফেস এরিয়া দিয়ে দেখতে হবে আমাদের। ওকে স্যার, এটাই কোশ্চেন ছিল। ওকে, থ্যাংক ইউ। যারা পার্টিসিপেট করলো সবাইকে ধন্যবাদ। হয়তো আবার কখনো দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।